আজকে আমাদের এসইও প্রফেশনাল কোর্সের প্রথম ক্লাস। তো এই হলো আমাদের এসইও সিলেবাস। আমরা কী কী শিখবো টোটালি কোর্সে সেগুলো মেনশন করা হলো। আমি আলাদা আলাদা করে কিছু সাইটবার উল্লেখ করে দিচ্ছি আমরা প্রথমত কী কী শিখবো। তো যখন দেখা যাচ্ছে আমরা এসইও টেকনিক্যাল সাইট, রিসার্চ সাইট, এসইও সাইট, তার মধ্যে অন পেজ এসইও, টেকনিক্যাল সেট আপ, প্লাগইনস, টুলস, অফ পেজ এসইও, এসইও ইত্যাদি শিখবো। তো টেকনিক্যাল সাইডে আসলে আমরা কী কী শিখবো সেটা হলো এইচটিএমএল কী এবং কেন এসিওর ক্ষেত্রে এইচটিএমএল জানাটা গুরুত্বপূর্ণ, ডোমেন কী, হোস্টিং কী, কীভাবে ডোমেনের সাথে কানেক্ট করতে হয়, দেন হলো থিম ইনস্টলেশন, কীভাবে ডোমেন হোস্টিং কানেক্ট করার পর একটা ওয়েবসাইটে থিম ইনস্টল করতে হয়, কীভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয়, কীভাবে উইক্সে ওয়েবসাইট করতে হয়। এটা হলো এসিও টেকনিক্যাল সাইড। আর টেকনিক্যাল সাইটের পর মেইন এসইওর ক্ষেত্রে আমরা দেখব রিসার্চ সাইট। রিসার্চ সাইটে আমাদের কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড ম্যাট্রিক্স এবং কন্টেন্ট প্ল্যান। তারপর থেকে আমরা শুরু করবো এসইও সাইট। তার মধ্যে আছে অন পেজ এসইও, টেকনিক্যাল সেট আপ, প্লাগইনস, ইটিসি, সাব টুলস, কী টুলস ইউজ করবো আমরা, স্টাইল এসএমএস, গুগল অ্যাডওয়ার্ডস, ইটিসি, অফ পেজ এসইও। আচ্ছা, আমরা এখন এই ভিডিওতে চলে যাই। এইচটিএমএল প্রথমে দেখব এইচটিএমএল কেন প্রয়োজন আসলে আমাদের। একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার বোঝার জন্য কোথায় কী আসতে পারে, এগুলো কোথায় কীভাবে কোড ব্যবহার করা হয় ইত্যাদি বোঝার জন্য এইচটিএমএল জানাটা খুব গুরুত্বপূর্ণ। একটা ওয়েবসাইটের এইচটিএমএল বা এইচট্যাগ এর ভূমিকা কী, ইমেজ অল্টার ট্যাগ ভূমিকা কী, এগুলো বোঝার জন্য এইচটিএমএল জানা আসলেই অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে শুরু করি কীভাবে এইচটিএমএল মাধ্যমে একটা টেক্সট পেজ ডেমো ওয়েবসাইট তৈরি করবো। আমরা যেহেতু এসইও নিয়ে কাজ করবো, আমরা এরকম ডেভেলপিং হাই ডেভেলপিং করবো না, জাস্ট বেসিক এইচটিএমএল কীভাবে করতে হয় সেটা দেখবো। তো তার জন্য আমি প্রথমে একটা টেক্সট নিব, টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট নিলাম। ওকে, আচ্ছা, আরেকটা কথা যেটা দেখতে হবে যে আমার এইখানে দেখা যাবে যে আমি যখন আমার টেক্সট ডকুমেন্টে রিনেম করতেছি তখন এখানে ফরম্যাটটা কোন ফরম্যাটে কাজ করতেছে সেটা লেখা উঠতেছে, বাট অনেকেরটা লেখা থাকবে না। সেটা কম্পিউটার সেটিংসের ভিতর থেকে অন করে নিতে হবে। শো ফাইল আননোন ফাইল এক্সটেনশনটা অন করে নিলে এটা দেখা যাবে। তো আমি এটা এডিট করব, এডিট করে HTML লিখে দেব। ওকে, ইয়েস দিয়ে দেবো। দেন এটা গুগল ক্রোমের মতো একটা। তো সব থেকে বড় কথা হলো আমাদের এইচটিএমএল কোডের মাধ্যমে ওয়েবসাইটের বেসিক ফরম্যাট তৈরি করার জন্য নোটপ্যাড প্লাস প্লাস নামে একটা সফটওয়্যার লাগবে। সেটা আসলে আমরা এরকম গুগলে যাবো, প্লাস 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 ডাউনলোড নোটপ্যাড অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার চেষ্টা করবো। সেটা এখান থেকে ক্লিক করবো, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করবো, দেন ইনস্টল করবো। আমার ইনস্টল দেওয়া আছে, দ্যাটস আমি ইনস্টল দিলাম না। তো দেন আমরা এই ডকুমেন্ট ইনস্টল করার পর এই ফাইলটাকে, যেটা আমরা এইচটিএমএল ফরম্যাটে কনভার্ট করলাম রিনেম করে, সেটাকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিব। এখানে এরকম একটা অপশন পাবে নোট প্লাস ইনস্টল করার সাথে সাথে। এডিট করবো, হয়ে গেল। মানে আপনারা যখন এটা ওপেন করবেন তখন আপনাদের এখানে লেখাগুলো এরকম ছোটো 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 থাকতে পারে, বা সরি আপনারা যখন এরকম এডিট করবেন তখন লেখাগুলো এরকম ছোটো ছোটো থাকতে পারে। তো এখান থেকে জুম ইন বা জুম আউট করে বড়ো ছোটো করে নিতে পারবেন। তো এইচটিএমএল কোড লেখার জন্য প্রথমে আমি শুরু করব, লিখব HTML ট্যাগ, হেডিং ট্যাগ, দেন হলো এন্ড ট্যাগ, তার মাঝখানে আমি কিছু ট্যাগ দিব। তারপর আমি লিখব হেড ট্যাগ, স্টার্ট,
এখন আমি যখন একটা কোড ঠিক মতো লিখবো তখন এরকম বেগুনি রঙের হয়ে যাবে। দেখেন এটা স্টার্ট ট্যাগ অ্যান্ড এন্ড ট্যাগ ঠিক ছিল বলে বেগুনি রঙ হয়েছে। আপনারা যদি এই দেখেন আমি একটা কেটে দিই, দেখা যাবে হ্যাঁ তখন আর বেগুনি হচ্ছে না, তার মানে কোডে ভুল আছে কোথাও। হ্যাঁ, এবার আমি হেডে আসলে কি লিখবো, হেড ট্যাগে আমার থাকবে H1 ট্যাগ। ঠিক আছে, H1 ট্যাগ লেখার জন্য আবার কোড H1 স্টার্ট এটা কাজ হয়ে যাবে। তো এখানে আমি লিখবো আমার মনে করেন নাম, দামি ওয়েবসাইট তো এটা বেসিক্সটা আমার নাম লিখলাম। H2তে হবে সাব হেডিং, যে আসলে আমি কী ধরনের, এটা যে কোনো কিছু হইতে পারে আপনার ইচ্ছে মতো। আমার ক্ষেত্রে এটা আমি দিব SEO এক্সপার্ট, আপনারা যে কোনো কিছু একটা দিতে পারেন আপনাদের পছন্দ মতো, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিবেন। টেন হলো আমাদের আমাদের হেড টু ট্যাগ হয়ে গেল। দেন আমরা যাবো মেইন বডিতে, সরি স্টার্ট ট্যাগ। এখন আমরা বডিতে মধ্যে কিছু স্ট্রাকচার লিখবো, যেমন যেটা আমাদের খুশি। আর আমরা এরপর এগুলোকে বলে আসলে প্রতিটা ট্যাগই হলো এক একটা সিঙ্গেল ট্যাগ। এই যে H1 ট্যাগ, H ট্যাগ স্টার্ট এবং H ট্যাগ পয়েন্ট, এটা হলো ডাবল ট্যাগ। ঠিক আছে, সরি এটা H2 ট্যাগ যেখান থেকে শুরু, যে লাইনে শুরু আরেক লাইনে শেষ হলে সেটাকে বলে ডাবল ট্যাগ, মানে এখানে দুইবার H2 রয়েছে, ডাবল ট্যাগ। তো আমরা যখন ইমেজ অ্যাড করবো বডিতে তখন ডাবল ট্যাগে হবে না, ইমেজটা হবে সিঙ্গেল ট্যাগে। তো প্রথমে আমরা ইমেজ অ্যাড করবো না, প্রথম ক্লাসে ভিডিও ক্লাস দেখাবো কীভাবে ইমেজ অ্যাড করতে হয়। ওকে, দেন আমি ফাইলটা সেভ করতেছি, সেভ হয়ে গেল ফাইলটা। এখন আমি এটা আমার গুগল ক্রোমে ওপেন করবো। গুগল ওপেন করার জন্য ওপেন উইথ গুগল ক্রোম, এখানে ক্লিক করবো। এই যে দেখো আমার এটা হলো H1 ট্যাগে যে নামটা দিয়েছি সেটা বড় করে বোল্ড অক্ষরে লেখা উঠছে, সাব হেডিং ট্যাগটা আরেকটু ছোট অক্ষরে, আর মেইন বডি যেটা সেটা একদম নর্মাল লাইট ওয়ার্ডে লেখা হচ্ছে। এখন আমাদের HTML কোড কেন জানতে হবে? গুগলকে আমরা যখন কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করাতে যাব তখন গুগল আসলে আমরা যে কী লিখছি, এই লং টার্ম প্রফেশনাল সিলেবাস বা HTML ডোমেন বাকি যাই লিখি না কেন, গুগল সেইটাকে তখন গুগলকে বোঝাতে হবে যে গুগলকে যখন আমরা বোঝাতে যাবো যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আসলে কী, তখন আমরা সেটা H1 ট্যাগে আমাদের টাইটেলের ভিতরে লেখার চেষ্টা করবো। আর এবং আমাদের সাব হেডিং, যে আমাদের টাইটেল ট্যাগের পরও আরেকটা সাব হেডিং থাকবে, সেখানে সাব হেডিং বা আদার্স কোনো পয়েন্টসের ইম্পর্টেন্সে মেনশন করার জন্য আমরা সাব হেডিংয়ে কিছু H2 ট্যাগ অ্যাড করবো। তো এরকম করে H1 2 3 4 5 6 6টা ট্যাগ আছে, আর হেড বডির ভিতরে আছে কিছু ইমেজ ট্যাগ আছে। তো আমরা এখানে মেইনলি HTML এর মধ্যে শিখবো হেড স্টার্ট, হেড ক্লোজ ট্যাগ, H ট্যাগস, বডি এবং কিছু ইমেজ ট্যাগ। যেটা আমরা SEO কাজ করবো, আমাদের আসলে এত ডিটেলসে জানার দরকার নাই। তো আমি কিছু সিম্পল ইমেজ এডিটিং দেখিয়ে দিচ্ছি। IMG ইমেজ হলো সিঙ্গেল ট্যাগ, যে একটার মধ্যে এরকম করে আমার যেমন H2 ট্যাগে একটা হেডিং ট্যাগ স্টার্ট ট্যাগ ছিল, একটা এন্ড ট্যাগ ছিল, এটার মধ্যে আসলে স্টার্ট ট্যাগ। দেন আমি এখানে SRC
দেন হলো অল্টার ইকুয়াল আমার হেডিং ইমেজের ট্যাগ, এগুলো ইমেজের সিঙ্গেল ট্যাগ। তো এর মধ্যে আমরা আসলে কীভাবে ইমেজ অ্যাড করব দেখিয়ে দিচ্ছি। আমরা গুগল একটা ইমেজ লিখে সার্চ দিই, ইন্টারনেটে একটু ইস্যুস রয়েছে। আমরা ইমেজে যাব, এখান থেকে যে কোনো একটা ইমেজ যেটা ভালো লাগে সেটা নিব আমি। এটা ওপেন করলাম, এটা একটু স্লো, সরি লোড নিচ্ছে হবে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, যে ইমেজটা ভালো লাগলো সেই ইমেজটার এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেসটা নিতে পারি। দেন আমরা এইখানে এইটা দিয়ে দিব, অনেক লম্বা হয়ে গেল। দেন এইটাকে আমরা অল্টার ট্যাগ, মানে গুগলকে বুঝাতে হবে এসিও ইমেজটা আসলে কিসের। ইমেজটা হলো এসিও রিলেটেড। এখন আমরা এটাকে সেভ করে দেখি, সেভ করলাম, ওকে সেভ করছি। এখন আমরা এই পেজটাকে আবার একটু রিলোড দিয়ে দেখি, এই দেখুন আমাদের ইমেজটা এসে গেছে। এইভাবে আমরা ইমেজটা, এই দেখেন এই ইমেজ পেজ যদি আমি দেই, ইমেজ পেজ ইমেজ, এই দেখেন ইমেজের অল্টার ট্যাগ, মানে গুগলকে এটা বোঝাবো যে এটা এসিও রিলেটেড। ওকে, ডান। ইমেজটা একটু ডান বামে সরে গেছে, দেখি এখান থেকে কীভাবে মডিফাই করা যায়। ডানে বামে সরানোর যাতে না হয়, পেজ ব্রেক, ঠিক আছে মনে হয়। সেভ দিলাম, দেখি এখন রিলোড দিয়ে হয় কিনা। কোডটা অবশ্যই খেয়াল নাই। এই যে ইমেজটা একটা পেজ ব্রেক দিয়ে নিচে হয়েছে, এটা একটা আলাদা একটা কোড পেজ ব্রেক করার জন্য, যে সিরিয়াল অ্যালাইনমেন্ট করার জন্য। ওকে, দেন এরকম করে সুন্দর ইমেজটা বের হয়েছে। প্রথমে আমি এখানে কী কী করলাম আজকে HTML শেখানোর জন্য, আমাদের জাস্ট এতটুকু শিখলে HTML ক্ষেত্রে না, যে আমরা HTML কোডটা কীভাবে শুরু করতে হয়, হেড ট্যাগটা কীভাবে লিখতে হয়, H1 ট্যাগে কী কী থাকতে হবে, H1 ট্যাগের ইম্পর্টেন্স এটা কী, H2 ট্যাগের কেন দরকার, বডিতে কী থাকবে, ইমেজ কোথা থেকে যাবে, সোর্স কী হবে, ইমেজের অল্টার ট্যাগটা, মানে গুগল ইমেজটা আসলে ইমেজটা, এই যে ইমেজটা এটা যে আসলে এসিও রিলেটেড ইমেজ, এটা কীভাবে গুগল বুঝবে। তো এটা বোঝার জন্য এখানে একটা ইমেজ অল্টার ট্যাগ, যেটা গুগলের রোবটকে বোঝানোর জন্য যে ইমেজটা আসলে এসিও রিলেটেড, কীভাবে ইমেজ অল্টার ট্যাগ অ্যাড করবো এবং কীভাবে বডি এন্ড করবো এবং করে সেভ করে একটু বেসিক স্ট্রাকচার দ্বারা করাবো HTML-এর মাধ্যমে। তো এখন আপনারা যেটা করবেন, আপনারা এইরকম প্রথমে এইটুকু ফরমেশন করে নেবেন, আগে স্ট্রাকচারটা ফরমেশন করে আপনাদের মতো ডাটা আপনারা বসিয়ে নেবেন। ক্লিয়ার করে দিচ্ছি।
চাওয়া থেকে বিরত থাকবো। যত ছোট সম্ভব তত লিঙ্ক দিব আমরা। তো আমরা বেসিক স্ট্রাকচার যেটা এখানে স্টার্ট ট্যাগ ing স্ল্যাশ আমরা মাঝখানে এখানে হবে src equal then আবার alt equal ওকে। দেন আমরা জাস্ট এরকম বেসিক স্ট্রাকচার আপনারা বানিয়ে নেবেন, দেন সেভ করে এখানে আপনাদের মতো ডাটা বসিয়ে দেবেন। আমি এটা সেভ করলাম, দেখাই হ্যাঁ। তারপর এরকম আমাকে একটা শিট দিল। তো আমরা আসলে HTML এতটুকু শিখবো, এর বেশি আমাদের শেখার দরকার নেই। এরপর আমরা আস্তে আস্তে জানবো যে HTML আসলে গুরুত্বটা কোথায়। যখন আমরা SEO র্যাঙ্কিংয়ের রাইটার এগুলো জানবো যে আসলে SEO র্যাঙ্কিংটা কী, কীভাবে র্যাঙ্ক করে, র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কী কী, তখন আমরা আস্তে আস্তে বুঝে যাবো যে HTML-এর কী ভূমিকাটা আমরা রয়েছে আসলে ওয়েবসাইট র্যাঙ্কিং করে HTML-টা কেন জানতে হবে। এখন আমরা জানবো ডোমেইন হোস্টিং কী। ডোমেইন আসলে কী, মনে করেন আমি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস টাইপ করলাম, এই যে অ্যাড্রেস টাইপ করলাম সেটি হলো ডোমেন। এই যে https://ucabd.com এই জিনিসটা হলো ডোমেন। আর হোস্টিং হলো এই ওয়েবসাইটগুলো আমাদের কম্পিউটার যেমন ডাটা থাকে, আমরা হার্ড ডিস্কে ডাটা স্টোর করি, মেমোরি কার্ডে, পেন ড্রাইভে বিভিন্ন জায়গায় ডাটা স্টোর করি, সেরকম আমাদের ওয়েবসাইটের যে ডাটাগুলো থাকে, বিভিন্ন ইমেজ, বিভিন্ন তথ্য, সেগুলো একটা না কোনো এরকম ক্লাউড স্পেসে রাখা থাকে। তো এই ক্লাউড স্পেসটা যেখান থেকে নেওয়া হয় ওইটাকে আমরা হোস্টিং বলি। একটা ওয়েবসাইট হোস্টিংয়ের এগেনস্টে পার্ক করেই দেন আমাদের ওয়েবসাইট সেট আপ করতে হয়। তো আমরা কীভাবে একটা ফ্রি ডোমেন নিব, ফ্রি ডোমেন নেওয়ার জন্য সবথেকে পপুলার ওয়েবসাইট হলো ফ্রিডম। এখানে ইজিলি ফ্রি ডোমেন নেওয়া যায়। আপনারা যদি চান ইচ্ছা করলে এখান থেকে একটা ফ্রি ডোমেন নিতে পারেন। ওকে, দেন আমি এখানে একটা নাম সার্চ করব, XYZ, something like that. এখানে অনেক আসলে এটার ভ্যালু অনেক, আমরা অন্য কিছু সার্চ করি। আমার নাম থেকে সার্চ করি, দেখি কি আসে। এই দেখুন এখানে আমার নামে কিছু ফ্রি ডোমেন আছে, .dk, .ml, .ga, .cf, এখান থেকে একটা ডোমেন আপনারা ফ্রি নিয়ে নেবেন। ওকে, আর পরে একটা হোস্টিংয়ের সাথে কানেক্ট করে ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে থিম ইনস্টল করলেই আমাদের ওয়েবসাইট রেডি কাজ করার জন্য। তো আমরা যেহেতু SEO নিয়ে শিখবো, এগুলোতে বেশি ফোকাস করবো না। পরের ক্লাসগুলোতে আমি কীভাবে ডোমেন কিনে হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে হবে এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে তা শিখিয়ে দেবো। তো এখন আমরা আসি আসলে SEO মেইন থিম, যেটা একদম প্রথম এলিমেন্ট, বিগিনার লেভেলের যেটা কাজ, সব থেকে ইম্পর্টেন্ট যেটা কাজ, কিওয়ার্ড রিসার্চ সাইডের কিওয়ার্ড রিসার্চ। তো আসলে কিওয়ার্ড কী? ধরুন আমি গুগলে লিখলাম বেস্ট প্লেস টু ভিজিট, ট্রাভেল। যখন আমি এই জিনিসটা লিখলাম, দেখুন অনেকগুলো ওয়েবসাইট সামনে চলে আসলো। ওকে, তো বেস্ট প্লেস টু ট্রাভেল, এখানে বেস্ট প্লেস হলো একটা কিওয়ার্ড, ট্রাভেল একটা কিওয়ার্ড, বেস্ট প্লেস টু ট্রাভেল একটা কিওয়ার্ড, প্লেস টু ট্রাভেল একটা কিওয়ার্ড। তো এরকম করে আমরা গুগলে যতগুলো জিনিস সার্চ করবো, প্রতিটা এক একটা ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড। কেন কিওয়ার্ড আমাদের ইম্পর্টেন্ট সে বিষয়ে আমি পরে ডিসকাস করতেছি। সেটা হলো, তার আগে একটা জিনিস দেখেন আমি এখানে বেস্ট প্লেস টু ট্রাভেল লিখেছি, এইখানে বোল্ড হয়ে একটা অক্ষর আছে বেস্ট প্লেস টু। দ্যাট মিনস এই ওয়েবসাইটটা এই কিওয়ার্ড ফোকাস করা দেখে
গুগলের 200 ক্রাইটেরিয়া ফুলফিল করেছে দেখে এই ওয়েবসাইটে প্রথমে শো করতেছে। দেখুন এখানে কিন্তু ট্রাভেল ওয়ার্ল্ডটা নাই, ট্রাভেল ওয়ার্ল্ডটাও নাই, তারপরেও এটা প্রথম শো করতেছে। আমরা সেকেন্ডটাকে দেখি, এই দেখুন এখানে বেস্ট প্লেস টু ট্রাভেল পুরোটাই আছে, ইটিসি ইটিসি। তো আসলে আমাদের কিওয়ার্ড রিসার্চটা কেন গুরুত্বপূর্ণ? একটি ওয়েবসাইট যখন বেসিক লেভেলে কাজ শুরু করবে, আমি যখন টপিক রিসার্চ করা হয়ে যাবে যে আমি কী নিয়ে কাজ করব, তখন আমাকে কিওয়ার্ডগুলো বের করতে হবে যে কোন কিওয়ার্ডের ভলিউম কত, কোন কিওয়ার্ডের কম্পিটিশন কত এবং কোন কিওয়ার্ডের ডিফিকাল্টি কত। মানে এগুলো বের করে আমাকে ডিসিশন নিতে হবে আমি কী ধরনের এসইও স্ট্র্যাটেজি ফলো করবো, মানে কী ধরনের এসইও ওয়ার্কটা আমি আমার ওয়েবসাইটের জন্য বা ক্লায়েন্ট ওয়েবসাইটের জন্য করবো। দ্যাটস ওয়াই কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, কিওয়ার্ড রিসার্চটা। তো কিওয়ার্ড রিসার্চের জন্য আমি কিওয়ার্ড ডিফিকাল্টি আসলে আমরা যেটা সার্চ করলাম সেইটা চেক করার জন্য যে এই জিনিস, এই কিওয়ার্ডটা আসলে কতটা কম্পিটিটিভ, কতটা সার্চ ভলিউম আছে ওয়ার্ল্ড ওয়াইড এবং ইউএস টার্গেট করে, এটা জানার জন্য আমি এসএমডাশ নামে একটা প্রিমিয়াম টুল নিচ্ছি। এসএমডাশে মোটামুটি 5 থেকে 7টা ফ্রি কিওয়ার্ড দেখা যায় প্রতিদিন। তো আমাদের প্রথম কাজ করার জন্য এটা আসলে ফ্রি ভার্সনটা এনাফ, কারণ এসএমডাশের প্রিমিয়াম ভার্সনটা মোটামুটি মান্থলি $99 এবং ড্রাফট নিতে গেলেও আপনাদের 700 থেকে 800 টাকা প্রতি মাসে করতে হবে, তাও ঠিকমতো সার্ভিস পাওয়া যায়। তো আচ্ছা, আমরা মেইন টপিকে চলে আসি, কিওয়ার্ড অ্যানালাইসিস। এখানে যাব ওভারভিউ। আমরা এই কিওয়ার্ডটা এখান থেকে কপি করবো, জাস্ট কিওয়ার্ডের সার্চ ভলিউমটা চেক করবো যে আসলে কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কেমন, আসলে কিওয়ার্ডটা কত কম্পিটিটিভ, কত লোক কম্পিটিশন করতেছে, ডিফিকাল্টি কেমন, ইত্যাদি বোঝার জন্য। দেখুন এই কিওয়ার্ডটা সার্চ দেওয়ার পর দেখা যাচ্ছে যে এই কিওয়ার্ডটার গ্লোবাল ভলিউম, মানে সারা বিশ্বে প্রায় 25,600 লোক এই কিওয়ার্ডটাকে সার্চ করতেছে। তার মধ্যে সব থেকে ইউএসএতে বেশি সার্চ হয় এটার, সেটা হলো প্রায় 14,800 লোক, 14.8K পিপল এটাকে সার্চ করতেছে। এবং তারপর আছে কানাডা, প্রায় 3,000 লোক, ইউকে প্রায় 2,000 লোক, অস্ট্রেলিয়া প্রায় 1,300 লোকজন সার্চ করতেছে। কিন্তু এইটার শুধু সার্চ ভলিউম যে বেশি কাজ করার জন্য, হ্যাঁ এটা সার্চ ভলিউমটা বেশি আমাদের, হ্যাঁ ভালো কাজে লাগবে এবং আমরা এটাকে টার্গেট করতেই পারি, কিন্তু সার্চ ভলিউম বেশি হলেই যে আমরা টার্গেট করবো আসলে তা না, আবার সার্চ ভলিউম কম হলেও ছেড়ে দেবো ব্যাপারটা তা না। দেখুন এখানে আমরা যেমন টার্গেট করতেছি তেমন এই কিওয়ার্ডটা অনেকেই টার্গেট করে কাজ করতেছে এবং কিওয়ার্ডটা ভেরি হার্ড, 90% ডিফিকাল্টি সহ। আসলে এই রেজাল্টগুলো, এই 90% হার্ড কিওয়ার্ড ডিফিকাল্টি এই লেভেলটা এক একটা টুলসে এক এক রকম হয়। দেখা যাবে এই জিনিসটাই, এই স্টেপ নামের একটা টুল আছে সেটা আরও কম দেখাবে। তো আমরা এই স্টেপের ক্ষেত্রে ম্যাক্সিমাম 30 কিওয়ার্ড নিব নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে, 10 থেকে 30 মেইন প্যাটার্নস কিওয়ার্ডটা। আর কিওয়ার্ড এসএমডাশের ক্ষেত্রে 70 থেকে 85 বা 90, হ্যাঁ 90 না নিয়ে 50 থেকে 70 বা 80 এরকম মধ্যে রাখলে ভালো হয়। তো এইভাবে আমরা একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম চেক করবো এবং ডিফিকাল্টি চেক করবো। ওকে, দেন কিওয়ার্ড রিসার্চ আসলে এটা হলো একটা ওভারভিউ যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ জিনিসটা আসলে কী কিওয়ার্ডে। আজকে আমি এত ডিটেলে শিখাবো না, আস্তে আস্তে ডিটেলে যাব। তো মেইনলি এর জন্য আমাদের কিওয়ার্ডটা আসলে ইম্পর্টেন্ট। আমরা কী লিখে কোন কিওয়ার্ডের উপর, কোন শব্দের উপর এক্স্যাক্টলি আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করাইতে চাই এবং সেটা কতটা আমাদের জন্য প্রফিটেবল হবে। একটা কিওয়ার্ড যদি আমার 26K হয় তাহলে আমি টার্গেট করব কি না এবং কত কম হলে টার্গেট করব, কত বেশি হলে টার্গেট করব, প্লাস হলে সিপিসি কত। দেখুন এখন আমরা কেউ প্রশ্ন করতেই পারে যে ভাইয়া আপনি আমাদের একজন ডিজিটাল মার্কেটারকে কেন হায়ার করবেন, সিপিসি একটা কিওয়ার্ড $2। দেখুন এখন আপনি যদি এই কিওয়ার্ডে অ্যাডভার্টাইজের মাধ্যমে মানে কোনো অ্যাড পেমেন্ট করে গুগলকে র্যাঙ্ক করতে চান তাহলে প্রতি ক্লিকে আপনাকে $2 করে হারাতে হবে। এখন ধরুন আপনার অ্যাড দিয়ে 1 নম্বরে উঠেছেন, আপনার প্রতিদিন 100 জন করে অ্যাডের কারণে ক্লিক হচ্ছে বা মাসে 100 জন অ্যাড ক্লিক হচ্ছে, আপনার $200 কিন্তু অলরেডি চলে যাবে। কিন্তু আপনার সেখান থেকে $200 ইনকাম হবে কি না সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। দ্যাটস ওয়াই যারা ইনভেস্টার আছে বা যারা ওয়েবসাইটের মালিক তারা চায় লং টার্ম রিটার্ন, ROI ম্যাক্সিমাম করতে চায়। এই $200 একবারে যদি কিছু ইনভেস্ট না করেন, তারা ডিজিটাল মার্কেটার হায়ার করে বা এসইও এক্সপার্ট হায়ার করে, তারা আসলে এই জিনিসটা ওয়েবসাইটে কন্টিনিউয়াসলি এইরকম অ্যাড ছাড়া উইদাউট এনি অ্যাড র্যাঙ্ক করাতে চায়, যাতে এটা কন্টিনিউয়াসলি ভিজিটর পেয়ে থাকে উইদাউট এনি কস্ট, শুধুমাত্র ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। দ্যাটস ওয়াই ডিজিটাল মার্কেটিং বা এসইও সেক্টরে একটা ক্লায়েন্ট আজীবন ধরে রাখা যায়। আর সব থেকে মেইন কথা হলো যে অনেক সময় আমরা অ্যাড অনেকেই দেখি
সামনে অ্যাড স্কিপ করে যায়, অনেকের অ্যাড ব্লকার থাকে, যেমন আমার এই গুগল ক্রোমে অ্যাড ব্লকার অন করা দ্যাটস আমার এখানে কোনো অ্যাড শো করতেছে না প্রথমে। তো এরকম অ্যাড ব্লকার থাকলে আপনার এই র্যাঙ্ক $2 খরচ করে প্রতি ক্লিকে আসলে র্যাঙ্ক করার কোনো মানেই হয় না। ওকে, দেন গেলে আমাদের কিওয়ার্ড রিসার্চের বেসিকটা আছে, কেন আসলে আমাদের কিওয়ার্ড দরকার, কিওয়ার্ডের কত ইম্পর্টেন্স, কিওয়ার্ড রিসার্চ। তো আমি মনে করেন আমি কিওয়ার্ড রিসার্চ করলাম, রিসার্চ করলাম, কিছু কিওয়ার্ড বের করলাম। ওকে, এখন দেন আমার কাজ কী, দেন আমরা কীভাবে কিওয়ার্ডটাকে সাজাবো এই বিষয়ে আমরা আলোচনা করবো। কিওয়ার্ড ম্যাট্রিক্সটা নিয়ে, যে আসলে কীভাবে সাজাবো, ম্যাট্রিক্সটা ফলো করে, এটাকে সংক্ষেপে বলে কিওয়ার্ড ম্যাট্রিক্স। তো মনে করেন এখানে আমি নিলাম এই বেস, আমি মনে করেন ধরুন আমি রিসার্চ করলাম, রিসার্চ করে আমি এই 4টা কিওয়ার্ড আমি নিলাম। যে আমার প্রথম কিওয়ার্ড হবে, প্যারেন্ট কিওয়ার্ড হবে ট্রাভেল, দেন আমার তারপর আমি যেহেতু মার্ক হয়ে যাচ্ছে আমি পুরোটা নিয়ে নিচ্ছি, পরে কেটে নিব। ওকে, মনে করেন আমি এই 4টা এই কটা কিওয়ার্ড রিসার্চ করে পেলাম। আমি বলছি না যে আমি এরকম নিচ্ছি, বাট রিসার্চ করে পেলাম, এটা ধরে নিচ্ছি। কিওয়ার্ড রিসার্চ আসলে অনেক জটিল একটা ব্যাপার, এত সহজে শেখা পসিবল না, অনেক সময় লাগবে শিখতে, এবং কীভাবে সাজাতে হয় সেটা। তো আমি এরকম নিয়ে নিচ্ছি কিওয়ার্ড রিসার্চটা। তো আমি যদি ট্রাভেল টার্গেট করে ওয়েবসাইট করি, তাহলে আমরা ইচ্ছা করলে আমার আর্টিকেলের ভিতরে 10-12 বার ট্রাভেল লিখতে পারবো না। গুগলের গুগলের অ্যালগরিদম অনুসারে আমি সর্বোচ্চ একটা 1000 ওয়ার্ডের আর্টিকেলে ম্যাক্স 3 থেকে 4টা কিওয়ার্ড অ্যাড করতে পারবো। এখন আমি যদি কিওয়ার্ড ম্যাট্রিক্স ফলো করি, এখানে কিওয়ার্ড ম্যাট্রিক্স, দ্যাট মিনস আমি একটা কিওয়ার্ড টার্গেট করবো না, এখানে আমার আর্টিকেলের মধ্যে বা টাইটেলের মধ্যে আমি টার্গেট করবো 5-6টা কিওয়ার্ড। তাহলে হবে কি, আমি এক্স্যাক্ট কিওয়ার্ড 4টা ইউজ করতে পারলো, যখন আমি 1, 2, 3, 4, 5টা আলাদা আলাদা কিওয়ার্ড ইউজ করবো, তখন আমি 1000 আর্টিকেলে প্রতিটা কিওয়ার্ড 4 বার করে মোটামুটি 20 বার ইউজ করতে পারবো। গেল, দেন আমরা এই একটা সার্চ ভলিউম যে আমাদের 10K হবে, যেমন ধরুন এইখানে সার্চ ভলিউম ছিল আমার মেইন কিওয়ার্ডটার, 25.6K। তো শুধু যে আমরা 25.6Kই টার্গেট করবো তা না, আমরা এই 10K টার্গেট করলাম, আমাদের টার্গেট ফেজটাকে আরও স্প্রেড করলাম, বড় করে ফেললাম। সব থেকে বড় কথা হলো যে আমি প্রথমে ওয়েবসাইট করলে 90% হার্ডার কিওয়ার্ডে আমি র্যাঙ্ক করতে পারবো। গুগল আমাকে, আমার ট্রাস্ট ভ্যালু নাই, আমার নতুন ওয়েবসাইট, আমাকে কেন ট্রাস্ট করবে, আমি ইনফরমেটিভ কিনা, আমি সঠিক স্পামার কিনা, সেটা গুগল এখনও জানে। আর দেখুন এই কিওয়ার্ডে কারা র্যাঙ্ক করে আছে, এসিআর ফিচারে দেখা যাবে, মেবি নেটের সমস্যা করে দেখা যাচ্ছে না। তো এখানে দেখা যায় যে অনেক দামি ওয়েবসাইট বা অনেক পুরনো ওয়েবসাইট, অনেক হাই অথরিটি ওয়েবসাইট র্যাঙ্ক করে আছে। তো আমার প্রথমে এর জন্য করতে হবে কিওয়ার্ড ম্যাট্রিক্সটা সেট করতে হবে, যে আমি একটা কিওয়ার্ড টার্গেট না করে মাল্টিপল কিওয়ার্ড কীভাবে আর্টিকেলের মধ্যে ইউজ করা যায় স্মার্টলি, সেটা আমাদের বুঝতে হবে, এবং একটা ভালো আইক্যাচি টাইটেল জেনারেট করতে হবে। দেখাই এখন আমি কিওয়ার্ড ম্যাট্রিক্সটা ইউজ করে কীভাবে একটা টাইটেল জেনারেট করব। এখন যেহেতু আমি সবগুলো কিওয়ার্ড নিলাম, বেস্ট প্লেস টু ট্রাভেল, তাহলে এখানে 10 বেস্ট প্লেস টু ট্রাভেল ইন জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর। এখন আমি এই টাইটেলটার মধ্যে কোনো স্পামিও করি নাই, কিছু করি নাই, শুধু জাস্ট আমার সবগুলো কিওয়ার্ডই স্মার্টলি ইউজ করছি। 10 বেস্ট প্লেস, দেখুন বেস্ট প্লেস টু ট্রাভেল কিওয়ার্ডটা আছে, ট্রাভেল আছে, হ্যাঁ আছে, ডিসেম্বর আছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ইউএসএ। ওকে, এটা কেটে দেই। আমি খুব স্মার্টলি এভাবে কিওয়ার্ড ম্যাট্রিক্সটা ফলো করব, একটা কিওয়ার্ড টার্গেট না করে
আমরা মাল্টিপল কিওয়ার্ড টার্গেট করবো, যাতে আমরা লো ডিফিকাল্টি কিওয়ার্ডে খুব তাড়াতাড়ি ভিজিটর নিতে পারি এবং গুগল থেকে ট্রাস্ট ভ্যালুটা ক্রিয়েট করতে পারি, না আসলে আমাদের আর্টিকেলগুলো ইনফরমেটিভ এবং আমাদের ভিজিটর আছে। তো এভাবে আসলে গুগল দেখলে আমাদের নতুন হাই ডিফিকাল্টি কিওয়ার্ডও ডে বাই ডে র্যাঙ্ক করাতে পারে। গুগল সবসময় চায় নতুন কেউ আসুক, সে কখনো কোনো একক আধিপত্য চায় না তার গুগল সার্চ ইঞ্জিন। আরেকটা বড় কথা হলো যে কিওয়ার্ডটা আরেকটু আই ক্যাচি করতে হবে, সে বিষয়ে আমি পরে কথা বলবো। তো এইভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড ম্যাট্রিক্স সেট করব। দেন হলো কন্টেন্ট প্ল্যান। আসলে একজন এসইও, আপনি যদি এসইও নিয়ে ফোকাস করতে চান বা ডিজিটাল মার্কেটিং নিয়ে নিজের ফিউচার ক্রিয়েট করতে চান বা কেরিয়ার তৈরি করতে চান, তখন আপনাকে পুরো ডিজিটাল মার্কেটিংটা খুব ভালো মতো নলেজ ক্যারি করতে হবে এবং সব বিষয়ে জ্ঞান রাখতে হবে। সাথে সাথে কোনো একটা বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। আসলে একটা মানুষের পক্ষে সব কিছু বিষয়ে এক্সপার্ট হওয়া পসিবল না, যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে এবং পুরো জিনিসটা আপনার জানতে হবে, যে আপনি কাজ করুন আর না করেন আপনি জিনিসটা বুঝবেন। তো কন্টেন্ট প্ল্যান হলো রাইটারের জন্য আসলে করতে হয়। অনেক সময় রাইটার দেখা যায় এসইও নলেজ নাই বা এসইও নলেজ থাকলেও সেই কন্টেন্ট রাইটিং ফাঁকি দিয়ে যাচ্ছে। তো কীভাবে কন্টেন্ট প্ল্যান করবেন কিওয়ার্ড বেস করে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি যে কিওয়ার্ড রিসার্চ করব, এই রিসার্চ কিওয়ার্ডগুলো পরে সাইড অ্যানালাইসিস করব, যে আসলে এই কিওয়ার্ড ফোকাস করে আর্টিকেল লিখতে হবে। দেন আমি আমার টপিকে ফোকাস করবো, যে আসলে আমি কোন টপিকে আর্টিকেল লিখতে চাই, সেটা আমি এসইও কন্টেন্ট টেমপ্লেটে ক্লিক করবো এসএমআরসে করে, সেখানে আমি ওকে বেস্ট প্লেস টু ট্রাভেল এটা ক্লিক করতে চাই। ওকে, আমি এসইও টেমপ্লেট, এটা আমি কিছুক্ষণ আগে করছিলাম। ওকে, দেন এই দেখা যাচ্ছে যে এইখানে রিডেবিলিটি। আসলে আমার এই যে এসএমআর যে টেমপ্লেটটা আমাকে দিচ্ছে, সেটা হলো আমার এতগুলো কম্পিউটার অ্যানালাইসিস করে এসইওকে চেক করে দেখুন আমাকে ডাটাটা দিচ্ছে। সো এই ডাটাটা মোটামুটি 90% ক্ষেত্রে অ্যাকুরেট। তো দেখি সে কী রিকমেন্ড করছে আমাকে রিডেবিলিটি। আমি যদি এইটার উপরে বেস্ট প্লেস টু ট্রাভেল, এইটার উপর আর্টিকেল লিখতে হয় আমার, এই যে বেস্ট প্লেস টু ট্রাভেল, যদি আর্টিকেল লিখতে হয় তাহলে আমার মিনিমাম অ্যাভারেজ রিডেবিলিটি স্কোর, মানে একটা আর্টিকেলের রিডেবিলিটি স্কোর 50 হতে হবে মিনিমাম। এখন রিডেবিলিটি স্কোরটা আসলে কি, একটা আর্টিকেল করে আপনার অডিয়েন্স কীভাবে কতটা এঙ্গেজ থাকবে আপনার সাথে এবং কতটা তার কাছে প্রাঞ্জল, সে সহজে বুঝতে পারতেছে কোনো ক্ল্যামজি ওয়ার্ড ইউজ না করে, এটা হলো রিডেবিলিটি। আপনি কীভাবে ম্যানিপুলেট না করে কীভাবে খুব সহজে উপস্থাপন করতেছেন, ইনফোগ্রাফিক ইউজ করতেছেন কিনা, এটসেট্রা এটসেট্রা। এবং আর্টিকেলটা আসলে আমাদের কত লেন্থের লেখা উচিত। দেখুন এখানে আর্টিকেলটা আমাদের 2076 ওয়ার্ড, তার মানে আমার কম্পিউটারটা অনেক বড় বড় আর্টিকেল লিখে ফেলেছে। তো আমার যদি তাদেরকে বিট করতে হয় বা তাদেরকে হারাই আমার র্যাঙ্ক বেটার করতে হয়, তাহলে আমার 2076 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে হবে। ওকে, তো এইভাবে আমরা আর্টিকেল রাইটারকে একটা প্ল্যান দিব, যে ভাই তুমি এইভাবে আর্টিকেল লেখো, এবং আমরা কীভাবে চেক করবো, সিমাসে রিয়েল টাইম কন্টেন্ট চেকার দিয়ে আমরা এখানে আর্টিকেলটা রেখে চেক করবো। এই দেখুন যে এইখানে হ্যাঁ আমার আর্টিকেলটা কত এসইও ফ্রেন্ডলি। এখানে জাস্ট আমি কিওয়ার্ডগুলো রেখে দিয়েছি বোঝানোর জন্য এসইও জিনিসটা আসলে কীভাবে কাজ করে, দেখেন কীভাবে এসইও জিনিসটা চেক করতে হবে। এই দেখুন যে আমার সবগুলো সবুজ হয়ে আছে। ওকে, আর সবথেকে বড় কথা হলো এসইও টেমপ্লেটে এসএমআর কিছু কিওয়ার্ড অ্যাড করে। তো এগুলো মেনলি এলএসআই কিওয়ার্ড, তার সাপোর্টিং কিওয়ার্ড একটা আর্টিকেলকে অনেক ইনফরমেটিভ করার জন্য। এগুলো আমরা পরে আসবো কিওয়ার্ড রিসার্চের পরের স্টেপ। তো এটা হলো মোটামুটি আজকে আমাদের প্রথম ক্লাসের ওভারভিউ, যে এইচটিএমএল কী, ডোমেন হোস্টিং কী, ওয়ার্ডপ্রেস কী, থিম ইনস্টলেশন কী, উইক্স কী, এবং রিসার্চ সাইডে কী কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড ম্যাট্রিক্স, কন্টেন্ট প্ল্যান, এগুলো কীভাবে করতে হবে বেশি একটা ইন্ট্রো দিয়ে একটা সামারি দেওয়া হলো, যে আসলে ট্রেইলারের মতো, যে হ্যাঁ থেকে আমরা আস্তে আস্তে ডিটেলে শিখবো। যে আমরা আজকে এইচটিএমএলটা ভালো মতো দেখালাম একটা কোডের মাধ্যমে নোটপ্যাড প্লাস প্লাসে। তো আমরা সেটা নোটপ্যাড প্লাস প্লাসে যে কোডটা দেখেছি সেটা আপনারা হোমওয়ার্ক করবেন। এবং ডোমেন হোস্টিং যেটা ছিল, যে ডোমেন হোস্টিংকে নেক্সট ডোমেন হোস্টিং কী আমি বুঝিয়ে দিয়েছি, ডোমেন কি হোস্টিং কী, যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনফর্ম করবেন। এবং কিওয়ার্ড রিসার্চটা আসলে কিওয়ার্ড জিনিসটা আসলে কী, কিওয়ার্ড রিসার্চটা কী, বেসিক জিনিসটা কী, কিওয়ার্ড রিসার্চ আসলে কেন প্রয়োজন, কেন কিওয়ার্ড এত ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট
র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা এসিও করার ক্ষেত্রে। দেন কিওয়ার্ড ম্যাট্রিক্সটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ, কন্টেন্ট প্ল্যানটা কীভাবে প্রোভাইড করতে হবে। মানে সোজা কথা, আপনাকে একজন ম্যানেজার হিসেবে চিন্তা করতে হবে একটা পুরো প্রজেক্ট আপনি কীভাবে হ্যান্ডেল করবেন। তো আজকে এই পর্যন্তই, এবং আমরা নেক্সট ক্লাসে দেখাবো যে ডোমেন কীভাবে নিয়ে হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে হয় এবং তাতে কীভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয় এবং ওয়ার্ডপ্রেস সেট আপ থিম ইনস্টলেশন কীভাবে করতে হয়, এবং যদি সম্ভব হয় আমরা উইক্সটাও সেদিনকে দেখিয়ে দেবো। আর পাশাপাশি আপনারা HTML হোমওয়ার্কটা করে রাখবেন, যেটা হোমওয়ার্ক দিলাম। আর আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।